এক কথায় বলবো, সাব্বাস ডক্টর মোহাম্মদ ইউনূস, এইটাই দরকার। আজকে বহু বছর পর সাহসটা দেখালো এই অর্থে আলহামদুলিল্লাহ আজকের এই নিউজে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। দর্শক, গত এক সপ্তাহে এই কাজটা করতে পারছে। 6 মাস আগের থেকে কাকুর কাছে জিনিসটা ছিল। গুরু মাত্র তো শুরু, এরকম ঘটনা এখন প্রতিদিনই ঘটবে। 3টি শর্ত দিয়েছে। আসুন কি সেই 3টা শর্ত আমি বলছি। প্রথম শর্ত, সময় যত গড়াচ্ছে শরীফ ওসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে। অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না, তারা হলো বাংলাদেশের জারজ সন্তান। ভারতকে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ, বললেন যে আপনাদেরও 7 সিস্টার ভেঙে আমরা খান খান করে দেব। ডক্টর ইউনূস কি জিনিস এবার পুরো জাতি টের পেল, ডক্টর ইউনূস সরকার টের পেল। ইনস্ট্যান্ট ফল, হাতে নাতে ফল। কে পারে এরকম? কতজন পারবে এরকম? দুঃসহ পরিস্থিতির মধ্যেও আজ বাংলাদেশের রাজনীতিতে এক দারুণ চমক ঘটে গিয়েছে। এই চমকই আপনাকে আশা জাগিয়ে তুলবে। এই চমক, অনেকে বলে না যে এক ঢিলে দুই পাখি, আমি তো বলি এখানে এক ঢিলে কয়েকটা পাখি শিকারের চেষ্টা করা হয়েছে। আজ আমি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক শব্দটা ভাঙ্গা ফেলবো। একটা শব্দ যেটা আমাদের 50 বছর ধরে বাইধা রাখছে, একটা শব্দ যার ভেতরে ভারতের ধর্মীয় ব্যাকরণ লুকানো আছে, একটা শব্দ যা আপনি প্রত্যেকদিন বলেন কিন্তু বোঝেন না। এই শব্দটা আপনাকে স্বাধীন না, আধ্যাত্মিকভাবে পরাধীন করে রাখছে। এই শব্দটা হইল ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দুঃসহ পরিস্থিতির মধ্যেও আজ বাংলাদেশের রাজনীতিতে এক দারুণ চমক ঘটে গিয়েছে। এই চমকই আপনাকে আশা জাগিয়ে তুলবে। এই চমক হাদির রেখে দেওয়া শক্তি। উপস্থিত হাদির চাইতে অনুপস্থিত হাদি বাংলাদেশে আরো বেশি শক্তিশালী। দেখেন, এতদিন আমরা ভারতের কথা বলতাম, ভারতীয় এমবেসির কথা বলতাম এবং সেই ভারতীয় অপশক্তি কিভাবে বাংলাদেশকে নাস্তানাবুদ করে রেখেছে সেই কথা বলতাম। আর হাদি নেই, আজ আমরা বলেছি এমবেসি থাকতে দেব না, এমবেসি ঘেরাও হবে। আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া, সেখানে থাকা অপরাধীদেরকে ফেরত দিতে হবে। শুধু সরকার ফর্মালিটি মেনটেন করার জন্য বলেছে তা নয়, এ কথা উচ্চারিত হয়েছে প্রত্যেকটি মানুষের কাছ থেকে। এমনকি মাহবুজ আলম বলেন, সারেক কাইম বলেন, শাহাদিন বলেন, আপনার আসিফ মাহমুদ বলেন, মাহমুদুর রহমান বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, সব এক কাতারে চলে এসেছে। শুধুমাত্র ফ্যাসিবাদী মৃত্যুর উল্লাস করা লোকরা ব্যতীত, যারা মৃত্যু নিয়ে উল্লাস করে রক্ত দেখে আনন্দিত হয়, শেখ হাসিনার মতো, আনিস আলমদের মতো, মঞ্জুরুল আলম পান্নাদের মতো, তারা ব্যতীত সবাই আবারও আশাবাদী হয়ে উঠেছে। হাদির উপরে আক্রমণ সুপরিকল্পিত। এখানে ডিপ স্টেট জড়িত, এখানে প্রশাসনের লোক জড়িত, এখানে পুলিশের লোক জড়িত, এখানে বিএনপির লোক জড়িত, আর কাজটি করেছে আওয়ামী লীগ দিয়ে। কারণ হাদি কি কাউকে মেরেছে? হাদি কারোর টাকা খেয়েছে? হাদি কি ব্যক্তিগতভাবে কাউকে ধমক দিয়েছে? না। কারণ হাদি একটা ফিগার হয়ে উঠেছিল, দ্য স্টেট ফিগার, কান্ট্রি ফিগার, যে ফিগারটা দেখলে ভয় পেত। আপনার ডিপ স্টেটের লোকে ওয়াকার ভয় পেত, যেটার চোখের সামনে আসলে ভারত ভয় পেত, এটা চোখের সামনে আসলে বিএনপি ভয় পেত, বিএনপির ভেতরে যারা ভারতপন্থী তারা ভয় পেত, তারাই দেখবেন হাদিকে গালি দিচ্ছে। সময় যত গড়াচ্ছে শরীফ ওসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী কর্মকর্তারা, তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে, তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই রহস্যের জট যেন খুলতেই চাচ্ছে না। অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে। একজন ওসমান হাদিকে কেন আমাদের দরকার, সেই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হই। বর্তমান সময়ে সবচেয়ে বড় বাধা ছিল তাদের শরীফ ওসমান হাদি। কারণ তারা বুঝতে পেরেছিলেন, শরীফ ওসমান হাদি যখন বাংলা মোটরে ইনকিলাব মঞ্চ নামক একটি কালচারাল সেন্টার গড়ে তুলেছে, তখনই তাদের মাথার ভিতরে চক্কর মেরেছে যে এই ছেলে যদি 10টা বছর লাস্টিং করে বা 5টা বছর লাস্টিং করে, বা সে যদি এমপি হয়ে পার্লামেন্ট সদস্য হয়ে যদি পার্লামেন্টে যেতে পারে, তাহলে বাংলাদেশ নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আরো অন্তত 100 বছর পিছিয়ে যাবে। সুতরাং তাদের এ দেশীয় যে সমস্ত পেইড এজেন্ট দীর্ঘদিন ধরে তারা তৈরি করে রেখেছিল, তাদের সেই পেইড এজেন্টদের তারা কাজে লাগালো। আর এই অমানুষগুলো, যাদের কাছে দেশের কোনো মূল্য নাই, সামান্য কয়টা টাকাই যাদের কাছে সবচেয়ে বড়, সেই টাকার বিনিময়ে এই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই যখন অবস্থা, তখন আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, আমাদের ডিজিএফআই, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রাষ্ট্রযন্ত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়,
সব যেন নির্বিকার, তারা কিচ্ছু বোঝে না। বাংলাদেশের ভিতর থেকে একজন দেশপ্রেমিককে, জুলাইয়ের একজন অন্যতম স্টেক হোল্ডারকে, অন্যতম নায়ককে গুলি করে তারা বাংলাদেশের সীমান্ত পার হয়ে 12 ঘন্টা পরে অন্য দেশে চলে গেল। আর আমাদের গোয়েন্দা সংস্থা এগুলো জানে না, আমাদের পুলিশ প্রশাসন এগুলো জানে না? সব তারা জানে। এগুলো সব সাজানো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো সংগঠিত হয়েছে। প্রত্যেকেই এর সাথে ইনভলভমেন্ট আছে। জুলকারনাইন শাহের আমার কাছে মনে হয় তিনিও বারবার এখানে বিভ্রান্ত করেছেন। ওই দিন তিনি বারবার কিন্তু 25-30টা পোস্ট দিয়েছেন। তার এই পোস্টগুলো দেখে আমাদের কাছে মনে হয়েছে তিনি যেন কাকে যেন আড়াল করতে চাচ্ছেন, এবং কেন যেন একটা তারা তার ভিতরে আমরা দেখেছি। সেটি তিনি করেছেন, বাস্তবায়ন করেছেন। আনিস আলমগীর, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, মঞ্জুরুল আলম পান্না, মেহরাফরোজ শাওন, এই লোকগুলো তারা উৎসব পালন করেছে। এরা তো হাসিনার কাছে থেকে হাসিনার চরিত্রই তো এরা পাবে। মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ের ভিতরে লিখেছেন যে শেখ হাসিনা যেদিন তার শত্রুকে বধ করতে পারতেন সেদিন তিনি খুব বেশি নাচানাচি করতেন, হই হুল্লোড় করতেন, অত্যন্ত বেশি আনন্দ ফুর্তি করতেন। আনিস আলমগীরও একদিকে উসমান হাদি মৃত্যু পদযাত্রী, সে হসপিটালের বেডে কাতরাচ্ছে, আর আনিস আলমগীর অনেক বেশি খাবার নিয়ে সেলিব্রেট করছে এবং কটাক্ষ করছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে যে প্রশ্নগুলো করেছিল ডিবি, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই, এবং ডিবি মনে করেছে যে তার বিভিন্ন জায়গায় কানেকশন রয়েছে। তার গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর সাথে আরো যেগুলোর নাম বললাম এইগুলোও তারা উৎসব করেছে। উসমান হাদির এই মারাত্মক বিপর্যয়ের মুখে তারা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে যে যাক, হাদি গেছে, তাদের প্রভুর কষ্ট লাঘব হয়েছে, এখন তারা চরম আনন্দে মেতে উঠেছে। সুতরাং এই সম্ভাবনা উড়িয়ে দেবার কোনো সুযোগ আছে বলে মনে হয় না যে এই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এই রাষ্ট্রের ভিতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের যে সমস্ত দোসরেরা, পুলিশ প্রশাসনের যাদেরকে অ্যাসিড টেস্টের মাধ্যমে বিগত 2008 সাল থেকে যাদেরকে পুলিশ প্রশাসনে ঢোকানো হয়েছে, বিভিন্ন ক্যাডারে ঢোকানো হয়েছে, এরা তো এদেরকে অ্যাসিড টেস্ট করে, ব্লাড টেস্ট করে ঢোকানো। এরা কি একটাও বিদায় নিয়েছে? কেউ বিদায় নেই নাই। সেনাবাহিনীতে, র্যাবে, ডিজিএফআই এ, বিজিবিতে কারা নিয়োগ পেয়েছে? রাষ্ট্রের যে সিভিল প্রশাসন, জনপ্রশাসন, এই সমস্ত জায়গায় কাদেরকে বসিয়েছে শেখ হাসিনা 16 বছর ধরে? সাজিয়েছে একটার পর একটা, কাউকেই সেখান থেকে সরানো হয়নি। প্রত্যেকেই তার স্বস্থানে বসে আছে, কেউ কেউ বরং আরো উপরে উঠেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না তারা হলো বাংলাদেশের জারজ সন্তান। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর জাগ্রত করছে মানুষের, তারা হলো বাংলাদেশের সুসন্তান। কঠিন কথা বললেও কথাটার অর্থ এবং ব্যাখ্যা বোঝার পরে আপনার কাছে সহজ মনে হবে। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে কি করতে চায়? বাংলাদেশের মানুষের ইমান, আকিদা, ইসলামের বিশ্বাস থেকে তুলে নিয়ে বাংলাদেশের আমাদের সন্তানদেরকে কুপথে পরিচালনার জন্য তারা বাংলাদেশের ভিতরে একাধিক রাস্তা দিয়ে, বর্ডার দিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের হাসিস, হিরোইন থেকে শুরু করে বিভিন্ন মাদক প্রতিদিন ঢোকাচ্ছে, যাতে করে বাংলাদেশের তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাক। আর এই তরুণ তরুণীদের নষ্ট হওয়ার প্রতিবাদ যারা করবে তারা হবে সুসন্তান, আর যারা প্রতিবাদ না করবে তারাই বাংলাদেশের জারজ সন্তান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।